প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আবার কিছু বলার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি উম, আমি যে আমার মাথা ব্যথা হলে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি, সেই আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এখানে যে কেউ ওই ট্রলির মধ্যে রেখেছে। আমি এটাই বলতে চাচ্ছি আমার ভাই বোনদের কথা। আমার ভাইয়ের আমি যখন বমি করতেছিলাম, মাথা ব্যথায় বমি করতে করতে আমি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এরপরে আমার ভাইয়ের বউকে আমি ফোন দেই, ফোন দিয়ে বলি, দেখো আমার মোবাইলে ব্যালেন্স নাই, আমি এইভাবে রাস্তায় পড়ে আছি, তোমরা যে কেউ আসো বা কাউকে আসতে বলো। সেই ভাইয়ের বউ মোবাইল বন্ধ করে রাখে, মোবাইল বন্ধ করে রাখে। পরে জানি না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, কে যেন ওই ট্রলিটায় তুলে রাখে। আচ্ছা, ট্রলিটা তো দেখাই আছে, সব এখানে লেখা আছে কি অবস্থা হলো। এরপরে কি করলো, আমি ল্যাবেডে চলে গেলাম জ্ঞান ফেরার পরে সকালে। এই আমার টাকা ছিল ব্যাংকে, কিন্তু আমি এত অসুস্থ, আমি ব্যাংক থেকে টাকা ওঠানোর সময় নেই। তাই ল্যাবেডে ভর্তি হলে আগে জমা রাখে ওরা 7 থেকে 8 হাজার, মানে একদিনের ব্যালেন্সটা নিয়ে নেয় খাবার সহ বেডের। তাই আমি আবার আমার ভাইকে ডাক্তারকে দিয়ে ফোন করালাম। আমার ভাই বলে কি বাসায় বাসায় পাঠিয়ে দেন। আচ্ছা, পরে সে কিছুই করে নাই, আবার সে মোবাইল বন্ধ রাখছে। পরে আমার দোকানের ভাড়াটিয়া, সে আমাকে দোকান খোলার পরে আমাকে টাকা নিয়ে আসে, হসপিটালে আমি ভর্তি হই। এই হলো আমার ভাইয়ের চরিত্র। এখন আমি আর একটা দেখাচ্ছি, এটা আপনারা পড়ে দেখেন ভাই কাকে বলে। আর একটা জিনিস দেখেন, এটা এটা আপনারা ভালো মতো পড়বেন। তাপসকে তাপসকে আমার বাবার কবর, আমার বাবার কবরের জন্য তাপসের কাছে আমি একটি দরখাস্ত দেই। আমার বাবার কবরটাই আমার নামে চাচ্ছিলাম, এবং আমি এত কিছু করি, আমি কি একটা কবর আশা করতে পারি না? সেই আশাটা তাপসে পূর্ণ করে নাই এই কারণে, আমার ভাইয়ের কারণে। আমার ভাই এটা করতে দেয় নাই, পরে আমি কাদের ভাই, যিনি আওয়ামী লীগের একজন, যাই হোক, সেই কাদেরের কাছে যাই আমি। কাদের ফোন করে তাপসকে, তাপস কাদের ভাইকে জানায় যে আজিমপুরে একটা কবরের দাম 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা একটা কবর, আর কবর পাওয়া যায় না। বলে কবর নাই, কবর দেওয়া যাবে না, কারণ আমি দেওয়া যাবে না, এটা ফ্রি আছে কিছু কবর, সেইটা আমাকে বনানীতে ফ্রি দিতে চাচ্ছে। বনানী, আমি বনানীতে যাব না, যেহেতু বনানী আমি 10 আসনে 30 বছর, তা আমি ওখানে যাব না। আমি বললাম যে কাদের ভাইকে আমি বললাম যে আমাকে 10 আসনই দিতে হবে, আজিমপুরেই আমি চাই। পরে তাপস ভাই বলল যে 5 লক্ষ টাকা দেন, 25 লক্ষ টাকা থেকে 5 লাখ। পরে আমি বললাম আমি 1 টাকাও দিব না, আমি যদি দেশকে দিতে পারি, দেশ আমাকে একটা কবর দিতে পারবে না? আমি এটা নিয়ে জেদ করতে 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 পরে তো চলেই গেল, ওনারা চলেই গেল, ঠিক আছে, ওনারা চলে গেল। আমি আর কবরটা এখনও দেওয়া হয় নাই। আমি যদি এই আরেক সরকার আসে, যদি আমি বাংলাদেশে থাকি, তখন এখানে আর একটা বিশেষ একটা কি বলে এটাকে, এই চিঠি, বিশেষ একটা চিঠি সড়ক, মানে সেই কাদের ভাইকে দেওয়া এই চিঠি। আমার ভাই, আমি নমিনেশন প্রার্থী থাকার সময় সে আমার সাথে গোপনে অনেক চালাকি করে, সবার কাছে আমার নামে বদনাম করে, সবার কাছে বদনাম করে করে আমাকে ধ্বংস করে দিছে। আমি সব নিয়ে আসতেছি, আপনারা দেখেন। এই
সে আমাকে হাসিনা আমাদেরকে সবাইকে ডাকে যেদিন নমিনেশন যারা যারা পেয়েছে সেই নাম ঘোষণা করবে, এর জন্য আমাদেরকে খাবারের আয়োজন করেছে। খাবার তো ভালো, খাবারের কিছুই খাই নাই, আমি লাথি মেরে রেখে আসছি। তখন আমি হাসিনা মঞ্চে ভাষণ, ওর ওর বক্তব্য শেষ, আমি তখন বললাম যে আপনি আমাকে এবারও দিলেন না, আমি এখনই চলন্ত গাড়ির নিচে পড়ে মারা যাব। পরে ফেরদৌস ভাই আমার হাত ধরে বলতেছে, আপা এই কথাটা বলেন না, আমি তো চাই নেই, বনানী থেকে আমাকে রাত 10:30টায় নিয়ে আসছে, এ কথা বলবেন না। পরে হাসিনা বলে, তুমি সংরক্ষিত আসনে চেষ্টা করো, সংরক্ষিত আসনে। আমি বললাম যে ওইটাও তো আপনি তাই করবেন। বলে যে না, দিব তোমাকে। আমি কাদের ভাইকে অ্যাপ্লিকেশনটা করি, করার পরে আমি আবার রিটার্ন যাই। যাওয়ার পরে কাদের ভাই আমাকে দেখেই বলে, তুমি পাগল, তুমি পাগল, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি পাগল। আমি বলি কি কি এত বড় কথা আপনি আপনি কেন বললেন? আপনি এত বড় সাহস কি করে হয়? আমি পাগল? আমি পাগল না আপনি পাগল? আমি কাদের ভাইয়ের সাথে কথা কাটাকাটি করতেছি, পরে বলে উঠে, তুমি যাকে ভাই বলো সে তো তোমাকে বোন ডাকে না, তোমার সেই ভাই বলেছে তুমি পাগল। মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা, আমার ভাইয়ের বিচার হচ্ছে না। ও তাপসের পিয়ে ছিল, ও অনেক টাকার মালিক তাপসকে দিয়ে, সে আমাকে ধ্বংস করে দিচ্ছে। পরপর দেখাচ্ছে, নিচে দেখে, নিচে লেখা আছে যে, আমি এটা লিখলাম যে আমার ভাই পাগল বলছে, ঠিক আছে, আমাকে চরিত্রহীনা বলে নাই, এটি আল্লাহর কাছে যথেষ্ট। আমাকে চরিত্রহীনা বলে নাই, পাগল বলছে, পাগল। হ্যাঁ দেশবাসী, আমি কি পাগল? আপনারা বলুন, আমি কি পাগল? পাগল হলে মানুষ এত কিছু করতে পারে? আমার তো ডেলি ডেলি যাচ্ছে আমার প্রতিভা, আমার প্রচার। আচ্ছা, এটা শেষ হয়ে গেল, আমার ভাইয়ের বিচার আমি নিজেই করব, আমি নিজেই করব আমার ভাইয়ের বিচার। আপনারা দেখতে থাকেন আমার ভাইয়ের অপরাধ, একের পর এক দেখতে থাকুন। এই চিঠিটা হাসিনাকে আমি ইলেকশন, মানে ইলেকশন যখন প্রস্তুতি চলছে, যখন ফর্ম বিক্রি বা কিছু প্রস্তুত চলছে, তখন আমি এই চিঠিটা দেই হাসিনাকে। 5/15 না 5/10/2023, হ্যাঁ, এই চিঠিটা দেই হাসিনাকে। হাসিনাকে বলি যে আপনি যদি নমিনেশন দেন তাহলে আমাকে বলেন, আমি টাকা ফেলবো না, কেন, আমার কষ্টের টাকা, আমি নারীদের জন্য কিছু করব, আমার কষ্টের টাকা। আচ্ছা যাই হোক, এই চিঠিটা দেওয়ার পরে যতগুলি বাংলায় আওয়ামী লীগের যতগুলি মন্ত্রী সচিব ছিল সবার নাম্বার আমার কাছে থাকে, যেহেতু জনপ্রশাসনের ডায়েরি আমার কাছে থাকে, জনপ্রশাসনের ডায়েরি, সেই অনুপাতে সবার নাম্বার আমার কাছে থাকে। রাত 12:30টার সময় সব আগিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই চিঠিটা, আমি নেটটা বন্ধ রাখি। পরে যতগুলি সচিব মন্ত্রী ছিল সবাইকে আমি 12:30টার সময় নেট দিয়ে একসাথে চলে যায়, এবং সবাই দেখে, কেউ কোনো উত্তর দেয় নাই, কেউ কোনো উত্তর দেয় নাই। দেখে ভাবলাম হয়তো আমাকে নমিনেশন দিবে। আচ্ছা যাই হোক, এটা গেল। এইটার পরে আমি আর একটা আসতেছি, মানে আর একটা দরখাস্ত, ভালো করে দেখবেন এবং ভালো করে পড়েন। আপনারা পড়ে দেখুন যে আমি বাংলাদেশে কিভাবে বেঁচে আছি, পড়ে দেখুন। তারপরে এই চিঠি দিলাম, তারপরে এই দরখাস্ত দিলাম হাসিনাকেই। হাসিনার সাথে আমার অনেক কথা হতো, বই মেলায়, বাণিজ্য মেলায়, তারপরে নারী দিবসে, এছাড়া অন্য জায়গায়। আমি যেহেতু সাংবাদিকতা করি, আমি তো সব জায়গায় যাব, আমার তো কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা না, আমার সব জায়গায় যেতে হবে। যাই হোক, পরে এই দরখাস্তটা দেই, হ্যাঁ, এই দরখাস্তর উত্তরও 0 পয়েন্টে চলে গেছে, ঠিক আছে, এই দরখাস্তের উত্তরও 0 পয়েন্টে চলে যায়। যাই হোক, আমি দেখাচ্ছি,
এইটা তাপসের কাছে আবার চিঠি সেই ইসের জন্যে, কি বলে, এম, এটা আমি ওনার কাছে একটু সময় চেয়েছিলাম যে আমাকে একটু সময় দেন আপনার সাথে কথা বলি, কিন্তু উনি আমাকে সময় দেন নাই, আচ্ছা, সবাই বলতেছেন যে কি এটা হলো সেই নির্বাচনী ফর্ম, ঠিক আছে, এই নির্বাচনী ফর্ম, এটার দাম 50,000 টাকা, এই পেপারটার দাম 50,000 টাকা। আচ্ছা, যাই হোক, এটা কিছু না, আমি 2 কোটি টাকার মতো দিতাম, হাসিনাকে দিতাম, কিন্তু 2 কোটি টাকা তো তার হবে না, তার বড় 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 এক একটা মানে ওনার বড় বড় চাহিদা। আচ্ছা, যাই হোক, এইটা একটা প্রধান বিচারপতির কাছে চিঠি। প্রধান বিচারপতি, যখন নমিনেশন পেলাম না তখন প্রধান বিচারপতির কাছে গেলাম আমি, আমাকে 4টি আসন কি আমাকে দেওয়া যায়, 4টি আসন আমি পাশ করতে চাই, কিভাবে কি করা যায়। প্রধান বিচারপতি তখন যে ছিল, এখন না এই ডেটটা দেওয়া আসছে, ডেটটা কোথায়, 3/3/2024, 3/3/2024। প্রধান বিচারপতি তিনি হাতে হাতে রিসিভ করেন না, তাই ওই যে নিচে দেখেন আমি জিপিও থেকে রেজিস্ট্রি করে পাঠাই, এইভাবে রেজিস্ট্রি করে অনেক টাকা গেছে আমার। আচ্ছা, যাই হোক, এটা দেখানো হয়ে গেল মানে কি, আপনারা পড়ে দেখেন যে আমি কি, হ্যাঁ, এটাই জানানোর কথা, আর কিছু না, অন্য কিছু চাচ্ছি না আপনাদের কাছে যে আমাকে ভিক্ষা দেন বা কিছু করেন, এটা চাচ্ছি না। এইটা মানববন্ধন করি, সেই প্রধান উপদেষ্টাকে আবার মানববন্ধন করি আমি প্রধান উপদেষ্টার কাছে, ওই যে দেখেন লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইবার প্রধান উপদেষ্টার সাথে আমার ভালো করেই ধরতে হবে ওনাকে। ওরা তো ছিল রাজনীতিবিদ, হাসিনা, খালেদা জিয়া, উনি তো রাজনীতি না, উনি আমাদের জন্য এবং জুলাইতে আমার বিশেষ অবদান, আমি 2 রাত বাহিরে ছিলাম, আমি ছেলেদের সাথে কথা বলেছি, আমি ছেলেদেরকে খাবার দিছি, পানি দিছি। আচ্ছা, এখানে সেদিন আমার নানা বাড়ি দেখানো হয়েছে, কিন্তু নানার যে সেই ব্রিটিশের টয়লেট, সেই 2টা টয়লেট দেখেন, 2টা টয়লেট, ও দেখেন কবরস্থানের পাশে 2টা টয়লেট, সেই ব্রিটিশের টয়লেট দেখেন। তাহলে আমরা কি 10 আসনের অযোগ্য কেউ? আমার বাবার কাজীপাড়া, মিরপুর কাজীপাড়ায় বাড়ি, আমার বাবার কাজীপাড়ায় বাড়ি 5.5 কাঠা, সেটা আমার ফুফাতো বোন জালিয়াতি করে আমার বাবার কাছ থেকে লিখে সে আমেরিকা চলে যায়। আচ্ছা, যাই হোক, আমি আমার নানা বাড়ির শেষটা দেখাচ্ছি, বিশাল কবরস্থান দেখেন, দেখা যাচ্ছে ওগুলি, কবরগুলি ভেঙে গেছে, মানে পারিবারিক কবরস্থান, কিন্তু পারিবারিক কবরস্থানে কেউই দাফন হয় না, সবাই ঢাকাই হয়, পারিবারিক কবরস্থান ওইভাবেই আছে, কিন্তু টয়লেটটা ভেঙে শেষ, ওই টয়লেটে কেউ যায় না, ব্রিটিশের টয়লেট, এটা ব্রিটিশের টয়লেট। আচ্ছা, আর কি দেখানো যায়, এই যে দেখেন কবর কিছু এই পেজে, আমি সেদিন খুঁজে পাইনি, আজকে খুঁজে পেলাম, দেখেন কি জঙ্গল হয়ে আছে, কি জঙ্গল, হ্যাঁ, কবরস্থান, মসজিদ, আর এই আর কিছু না। আমি আজকেও সব দেখাতে পারবো কি না জানি না, আজকে আমার ইসে থেকে দেখাচ্ছি, কি বলে এটা, আমার ম্যাগাজিনে যা তোলা ছিল তাই থেকে, হ্যাঁ, এইটা আমার গাউসিয়ার দোকান, হ্যাঁ, এটা আমার গাউসিয়ার দোকান, এই দোকানটায় আওয়ামী লীগের এক মাস্তান, ওর নাম বলবো না, সে আমাকে অনেক অত্যাচার করে আমাকে উচ্ছেদ করেছে, অনেক অত্যাচার করে, ওকে ছাড়া হবে না, কিন্তু নিউমার্কেট থানার ওসি, এসি, ওরা বলে যে কি
এটা আমি এই এই দোকানটা নিয়ে আমাকে যেভাবে অত্যাচার করছে তার ছবি সহ বই বই ছাপা হয়েছে। আচ্ছা যাই হোক, সেইটা আমাদের কি উম, আমি কি বলবো, আমাদের ইয়ে আমাদের যে কি ওসি এদের সাথে তো আমি কথা বলি না, এখন ঠেকায় পড়ে কথা বলতেছি, এত নিম্নের সাথে আমি কথা বলি না। এরা নিম্নদের সাথে কি আমি এই গ্রেড ছাড়া কারোর সাথে কথা বলি না। এই গ্রেড আর যারা মাটির সাথে কথা বলে, মাটিতে যারা মিশে আছে, ফুডে যারা থাকে, ওদের সাথে কথা বলি। আর মধ্যবিত্তদের অভ্যাস কি, কি খাইছো, এই কোথায় গেলা, কি হইছে, এইসব হলো মধ্যবিত্তের কাহিনী। এই তোমার মাথায় উকুন আছে কি না, এইসব এইসব বাজে বাজে কথা। এইটা দেখাচ্ছি, দেখেন আপনি আমাকে মিথ্যা মামলায় আমাকে কি বলে ওটা, অরেঞ্জ ছাড়া তিনটা সমন জাল করে ঢাকার ডিসি আর আরেকজন হইল সাদিয়া বিনতে সুলাইমান, ও হইল কি পদ, আচ্ছা পদটা পরে দেখাচ্ছি। এটা দেখেন, আমি ডিসিকে বলতেছি ইলিশ মাছের একদিন, ইলিশ মাছের ওদের ওখানে খাবার ছিল, আমি প্রায় যাব, ঘুরতে যাই, আমি ঘুরে ঘুরে দেখি কি কি অপচয় করে। সেদিন ইলিশ মাছের যে ভোজনটা ছিল সেইটা ছিল হাসিনা আর মমতা ব্যানার্জির শেরাটনের আয়োজন, সেম তাই ডিসি সেদিন খাবার খেয়েছে সবাইকে নিয়ে। মাছের পিসগুলি ছিল সব এক সাইজ। তাহলে বলেন, যেই দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে গরিবরা, আর সে অপচয় করে কত, ঢাকার ডিসি। আমি অন্য ডিসিকে দেখি নাই, আমি এই ডিসিটাকে দেখেছি, এবং এই ডিসিটাকে আমি ওএসডি চেয়েছিলাম, সে ওএসডি করে নাই, তাকে ট্রান্সফার করছে, এবং আমি তাকে আজ হোক কাল হোক ওএসডি করবই। আচ্ছা, এখানে আর একটা আছে, আমি এটা উলট করে লাগানো হয়েছে, যারা বাইন্ডিং করে তারা উলট করে নিছে, আপনি এটা ঘুরায় নেবেন, আপনারা এইটা ঘুরায় নেবেন, সাদিয়া বিনতে সুলাইমান, হ্যাঁ, ও এবং কি, আচ্ছা যাই হোক, দুর্নীতির জন্য 5 লক্ষ টাকা ঘুষ খেয়েছে সাদিয়া বিনতে সুলাইমান ও ঢাকার ডিসি। হ্যাঁ, আমি যেহেতু ক্রাইম রিপোর্টার, আমি খুঁজে আমার কাছে চলে আসবে। ক্রাইম রিপোর্টার কাউকে ছাড়ে না, কেন বুঝো না তোমরা কেন বুঝো না? আর আমি ক্রাইম রিপোর্টার এখনকার না, আমার ব্রেন অনেক 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 বেশি বেশি ভালো, আমার ব্রেন, ঠিক আছে? আমার ভাই বলেছে আমি পাগল, সেই পাগল আমি, ঠিক আছে? আমার ভাইকে এমন বিচার করব, না হয় ফাঁসি চাবো, আমার ভাইয়ের ফাঁসি চাবো। আমার ভাই আমার সাথে যা করেছে আমি দেখাচ্ছি। এই যেদিন ধরছে আমাকে, আমার ভাই ব্যারিস্টার না কচু, সে মোবাইল বন্ধ রাখছে, ওর বউ মোবাইল বন্ধ রাখছে, কিন্তু কি হবে, যে পুলিশ মহিলা আসছে সে আমার বাসায় ঢোকার পর থেকে কান্না করতেছে যে আমার পাণ্ডুলিপি আমি রাতে লিখে ছড়ানো ভরানো সব, তখন সেই মেয়ে কান্না করতে করতে সে অস্থির হয়ে গেছে, এবং আমাকে ভিআইপি ভাবে নিয়ে যায় মিরপুর থানায়, ভিআইপি ভাবে নিয়ে সেই মেয়ে কান্না থামে না, কাঁদতেইছে, আমাকে বলে ফেলে, মা আপনি কান্না করবেন না, আমাকে আবার সেই ভিআইপি ভাবে আমাকে কোর্টে নিয়ে যায়, আমি ফ্যান, আমাকে তারপরে এসির মাধ্যমে আমাকে নিয়ে যায় কোর্টে। ওই মেয়ে সারা রাত নাইট করেছে, তারপরে সে আমাকে মা ডাকে। এইটা আর একটা দরখাস্ত, এগুলি সব মন্ত্রী পরিষদের সচিবের কাছেই দেওয়া। মন্ত্রী পরিষদ সচিব বাধ্য
এরা কেউ পারবে না, আমার কলমের কাছে কেউ পারবে না হার মানতে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ করেন তবু আপনি আমার টার্গেটে রয়ে গেলেন। আমি আপনাকে এইটাই বিচার চাবো আপনার কাছে, আপনি কি করলেন? 24-25 কত মেয়ে ধর্ষিত, কয়টা ফাঁসি দিয়েছেন, কয়টা কি করেছেন, সব আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আইজি সাহেব, আপনি আমার সাথে বাড়াবাড়ি করতেছেন, কিন্তু আপনি তো জানেন না আমি কোন ধরনের মেয়ে। ঠিক আছে, আপনি আপনি আমাদের টাকায়, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি বলছি, আপনারা আমাদের টাকায় খাচ্ছেন, চলছেন, আমাদের জন্য আপনারা বসে আছেন, কি করতেছেন আমাদেরকে। রানিং শিল্প সচিব মহিলা ছিলেন, উনি আমার সাথে বেয়াদবি করছেন, এর জন্য তাকে ওএসডি করে দিয়েছি ইনশাআল্লাহ। আরও 2জন সচিব মহিলা, বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানির ভাইস চেয়ারম্যান থেকে তিনি সচিব হয়ে চলে যান, তাকে ওএসডি করছি আমি, আমাকে খারাপ জায়গায় দোকান দিয়েছে বলে। এইটা আর একটা তাপসের কাছে চিঠি, উনি নাকি ফুড নিজে দখল দিত, এইটা নিয়ে অনেক প্রতিবেদন আছে, আমি তুলছি না, আমি শুধু একটা পেপারে তুলে ধরলাম। দেশবাসী, আমার নামে একটা রাস্তা হয়েছে, রাস্তার নামকরণ হয়েছে, অনেক কষ্টের বিনিময়ে আমি মরে গেলে কিছু চাই না, আমি বেঁচে থাকতে দেখতে চাই যে আমি কি পেলাম, আমি কি করে গেলাম। আমি যদি এত কিছু করে যাই, কেন আমি পাবো না, কেন আমি দেশের কাছে কিছু পাবো না? আমি তাই এই রাস্তার নামকরণটাও আমার ভাই বন্ধ করে রাখছে, এলাকায় হাত দিয়ে, এলাকার সাথে মিলে যে এইটা মেয়র পর্যন্ত আমাকে দিয়ে দিছিল। ঠিক আছে, ওদের কাছে এলাকার মানুষ আমাকে বদনাম করেছে। আচ্ছা যাই হোক, আর একটা দেখাচ্ছি। এলাকায় পানির সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল। এই যে রাস্তা খনন করবে, পানির সমস্যা, রাস্তা খনন করবে, পারতেছে না, পারমিশন পাচ্ছে না রাস্তা খননের। আমি যে আবার যাই মেয়রের কাছে রাস্তা খননের পারমিশন নিয়ে আসি, ডিমান্ড নোট হয়ে গেছে, কিন্তু বিদ্যুৎ দিচ্ছে না। আমি সেই বিদ্যুৎ একদিনে আমি ডিমান্ড নোট ইস্যু করে আমি একদিনে বিদ্যুৎ লাইন আনার ব্যবস্থা করি। আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছে, আমি কিছু টুকরো কিছু দেখাচ্ছি, এছাড়া অনেক কিছু কোনো এলাকায় যদি শুনি এমন সমস্যা, কোনো হসপিটালে যদি শুনি এরকম সমস্যা, কোনো হসপিটালে ভালো চিকিৎসা হচ্ছে না, জুলাইতে বাচ্চারা ভালো চিকিৎসা পায় নাই দেখে আমি ডাক্তারদেরকে মারতে গেছি ডাক্তারদেরকে। এইখানে আমি আসতেছি না, পরবর্তীতে আবার আসব। জুলাইয়ের ছেলে মেয়েদের শুধু মরার ছবিগুলি নিয়ে, জীবিত যারা তাদেরকে না, যারা মারা গেছে তাদের ছবি নিয়ে আমি আর একদিন আসব। আমার জুলাইতে আমার কি ডকুমেন্ট আছে। হ্যাঁ, আমি সেদিন কিছু টুল দেখাইছি আপনাদেরকে, সেই টুল দিয়ে আমার এই বাসাটা হতো ওপেনিং হতো। চুমকি আপা আসবে না, কারণ শিল্প প্রতিমন্ত্রী, ও তো একটা ধর্ষক, একটা মেয়েকে ধর্ষণ করে সেও 111-এ সে 1 মাস জেল খেটেছে। এই শিল্পমন্ত্রী যদি ধর্ষক হয়ে থাকে, কেন হাসিনা তাকে নমিনেশন দিয়েছিল, সেইটা আপনাদের কাছে প্রশ্ন। মেয়েটার ছবি আমি আর একদিন দেখাবো, এখন আমি খুঁজে পাচ্ছি না। মেয়েটা মারা গেছে, মেয়েটা বিয়ে করে নাই, না বিয়ে করে মারা গেছে, মেয়েটা বিচার পায় নাই।
111-এ প্রতিমন্ত্রী, যিনি শিল্প প্রতিমন্ত্রী, তাকে 1 মাস জেল খাটাইছিল ওই মেয়েটার নাম ইয়াসমিন সুলতানা নেলে। ওকে পরে আবার শিল্পমন্ত্রী বের হয়ে আবার সেই মেয়েটাকে 1 মাস জেলে রাখছে। মেয়েটাকে ধর্ষণ করছে, কিন্তু ধর্ষণ করলে কি হবে, মেয়েটার বিনিময় কিছু দেয় না, বলছিল যে ওকে বিয়ে করবে। মেয়েটা অনেক সুন্দরী ছিল, আমি আরেকদিন ছবি দেখাবো। এইটা আর একটা নমুনা। তাপসের মধুমতি ব্যাংক দেখেন, বাণিজ্য মেলা ডলি ফুড আমার দোকান। সেই তাপসী আমাকে তার বাণিজ্য মেলায় অ্যাকাউন্ট করার জন্য আমাকে চিঠি দেয়। তাপস স্বয়ং নিজে সিগনেচার অন্যজন করছে, যেহেতু ওর নিজের এটা ব্যাংক, মধুমতি ব্যাংক। দর্শকরা দেখেন, ডলি ফুড আমার ঠিকানায় সে পাঠায়, একটা না দুইটা, আর একটা দুইটা চিঠি রাখি নাই, একটা ফেলে দিচ্ছি। ওইটা ছিল ডলির স্বপ্ননীর, আমার যেটা ড্রেসের দোকান। আমার প্রতি বছর একটা খাবার দোকান, একটা ড্রেসের দোকান থাকে। আচ্ছা যাই হোক, খাবার দোকান না, খাবারের প্যাভিলিয়ন। এইটা সেই চিঠি, ঠিক আছে, এইটা সেই চিঠি। দেখেন, আমাকে তারা চিঠি দেয়। আচ্ছা, এখানে আর একটা কিছু, আমি যেই ফ্ল্যাটটা এখন থাকি, বসবাস করি, সেই ফ্ল্যাট আমাকে সব 2 নম্বর জিনিস দেয় একা পেয়ে। তখন করোনা ছিল, বেশ জোরালো করোনা। তখনকার এই চিঠিটা, তখন এই ফ্ল্যাটটা আমি কিনি করোনার ভিতরে। তখন আমাকে দেখেন চিঠি, আমি 42,000 টাকা দিয়ে রেস্টি বায়না করি, 42,000 টাকা দিয়ে রেস্টি বায়না। আজও আমাকে গ্যারেজ দেয় নাই। শুধু 16 বছর আওয়ামী লীগ সরকার। এখন কেন দিচ্ছে না? এখন আরো ভয়াবহ আইন, আরো ভয়াবহ। আমি যদি ক্রাইম রিপোর্টার হয়ে থাকি, ওদের কোনো মূল্য পাচ্ছি না, ওরা আরো বেশি ঘুষখোর হয়ে গেছে। আইনের লোক আরো বেশি ঘুষখোর। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে প্রশ্ন করা হবে, আপনি আজ হোক কাল হোক থাকবেন না। আইজি সাহেব, কোন রঙে মেতে আছেন? আপনাকে আমি দরখাস্ত দিছি, সেই দরখাস্তের জবাব এখনো আসে নাই। আইজি সাহেব, আমাকে মেরে ফেলবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাকে মেরে ফেলবেন? আসেন, মেরে ফেলেন। আমি চাই আমাকে মেরে ফেলুক কেউ, আমি সেটা চাই। তবু আপনাদেরকে আমি ছাড়ব না। আপনাদেরকে আমি চিঠি দরখাস্ত দিয়ে কিছু পাচ্ছি না, আমি ছাড়তেছি না। আপনারা ভাববেন না, ডলি যদি বাঁচা থাকে বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। হাসিনা কোথায় আছে? দেশ ছেড়ে পালায় গেছে। হাসিনার মন্ত্রীরা কোথায়? জেলে আর পালাতক। বলেন আপনারা কোথায়? আপনাদের আরো আইজি কোথায়? জেলে। এই আইজি কয়দিন, কয়দিন স্বর্গ নরকে নামতে হবে? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, কয়দিন স্বর্গ, কয়দিন পুলিশ বাপরা তোরে পাহারা দিবে? প্রিয় দেশবাসী, এইটা আমার আর একটা দরখাস্ত। দেখেন, সালমান এফ রহমানের কাছে দেওয়া, এই যে 28/11/2022 চিঠি। আমার গ্রামে আমার ফাউন্ডেশনের উদ্বোধন করার জন্য আমি সব কিছু ফাইনাল করি। আরে আল্লাহ, আমার মাথাটা খারাপ হয়ে যায় এগুলি মনে হলে, আমার মাথা ঠিক থাকে না। আমি কিভাবে বেঁচে আছি দেশবাসী, দেখো আমি কিভাবে বেঁচে আছি। আমার ভাই সেটা হতে দেয় নাই। আমার ভাই নূরে আলম উজ্জ্বল, আমার ভাই, যে ভাইকে আমি 4 বার অ্যারেস্ট হয়েছিল, 4 বার আমি ছাড়াইছি বিএনপির সময়, 4 বার ওর কপাল কেটে ফেলছিল। আমি আর্জেন্ট
ইসে থেকে ধার করে মন্ত্রণালয় থেকে, আমি মন্ত্রণালয় ছিলাম, তার মাথা ফেটে গেছে, আমি মন্ত্রণালয় ছিলাম, তার জন্য মন্ত্রণালয় থেকে 10,000 টাকা ধার করে হসপিটালে যায়। তখন হুড়দুম হুড়স্থুল, এই, তখন ছিল কি, এই, কি যেন হয়, ওহরে ভুলে গেলাম, তখন ছিল উফ, অসহযোগ আন্দোলন। সেই আন্দোলনের ভিতরে আমি হেঁটে আমার একটা মহিলা কর্মী, একটা মহিলা ছেলে কর্মী আর একটা মহিলা কর্মীকে নিয়ে 10,000 টাকা নিয়ে ছুটে যাই হসপিটালে। সেই ভাই আমাকে মেরে ফেলছে, জ্যান্ত মেরে ফেলছে। আমার ভাইয়ের আমি নিজে ফাঁসি দিব, আমার ভাই আমি নিজে ফাঁসির আদেশ করব। আমার ভাই, আমি গ্রামে যিনি চেয়ারম্যান ছিল তিনি খুশি, সালমান এফ রহমান তো অনেক খুশি। সে বলতেছে, আয় হায়, আমি যা ভাবি নাই তুমি সেটা ভাবছো, তুমি এটা করবা, আমি তোমাকে ওপেনিং করে দিব। হ্যাঁ, তুমি কখনোই টাকা নাও নাই। আমি বলি, না, আমি কখনো ভিক্ষা নিই নাই, আমি এখন আপনার মাধ্যমে ওপেনিং করে এখন টাকা চাবো। আমি কেন, আমি এত উদ্যোগ নিতে পারবো না? 10তলা বিল্ডিং না করার মতো আমার এতটা অ্যাবিলিটি নাই। ঠিক আছে, সালমান এফ রহমান রাজি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল দিন। সেখানে আমার ভাই পুরা এলাকায় না করে দিল, চেয়ারম্যানকে না করে দিল, সালমান এফ রহমানকে না করে দিল। কিভাবে দিল সেইটার আর উত্তর পাই নাই, আমি উত্তর পাই নাই। সালমান এফ রহমানকে বলছি, আপনি নিজে যেতে চাইলেন, আপনি কেন এখন যাবেন না? কি অপরাধ? সেই অপরাধ এখন আমি খুঁজে বেড়াচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমার ডাকে একবার সাড়া দেন, আমার একক প্রদর্শনীর জন্য আপনি একবার আসেন প্লিজ, আমার অনুরোধ। আমার ফ্ল্যাট নিয়ে গেছে 1225 স্কোয়ার ফিট। আচ্ছা, সেগুলি পরবর্তীতে আসতেছি, আমি বই আকারে আমার সব কিছু করে রাখতেছি। হ্যাঁ, আমি আর কিছু পারতেছি না, এখানে আমার কিছু সাক্ষাৎকার। এই ছেলে, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমাকে নিয়ে বদনাম করো কেন তুমি? এই যে দেখো, আর একবার আমি সিরামিকের কথা বলেছিলাম না, দেখো এই যে আমার সিরামিক, আমার বানানো সিরামিকের শোপিস, আমি কিছু রাখি নাই, সব দিয়ে দিয়েছি মানুষকে। কেন? যখন আমাকে নমিনেশন দেয় নাই তখন আমি এই দেশ থেকে চলে যাওয়ার জন্য সব কিছু, আমার স্মৃতি সব কিছু মুছে ফেলেছি, সব সব সব। আমি কি করব আমি জানি না, আমি যে থাকবো তা তো জানি না, হাসিনা যে পালাবে সেটা জানি না। দেখো দেশবাসী, আমার নাম লেখা, ঠিক আছে? যখন কাঁচা ছিল তখন আমার নামটা লিখে নিছি সবার পিছনে, সবগুলির পিছনেই ছিল, শুধু একটা মানে কাট করে রাখছে একটা, সবগুলি আমার পিছনে নাম লেখা। এই যে অনেক ছিল, 6টাকে আমি পাহারা দিয়ে রেখেছি, এখন আমার 6টাও শেষ। আমি একক প্রদর্শনী করব, আমি কি দেখাবো আমি জানি না, আমি কি দেখাবো আমি জানতেছি না, আমি কি দেখাবো একক প্রদর্শনীতে, আমি কি দেখাবো আমি জানতেছি না। আমি যখন কি বলে প্রধান কি, আচ্ছা যাই হোক, অত কিছু বলে, প্রধান বিচারপতির সাথে যেদিন দেখা করতে গেলাম সেদিন আমি মূর্তিটা দেখেছি, এখন মূর্তিটা ভেঙে ফেলছে। আমি মূর্তি ভাঙার জন্য গেছিলাম, যে পালা পাথর দিয়ে তোরা রাখছস, এটা তোর সাইনবোর্ড কেন রাখছস? এটা আমি তখনকার বিচারপতিকে বলছিলাম যে একটা নারীকে পালা পাথর দিয়ে রাখছেন, কই নারীরা তো ধ্বংসই হচ্ছে, আপনি পালা পাথর দিয়ে কি 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 বোঝাচ্ছেন? ওটা ভেঙে ফেলুন। পরে আমি ভাঙতে গেছি, ঠিক আছে, আমাকে ভাঙতে দেয় না, কিন্তু সেই ভাঙলেই জামাতে ইসলাম নাকি ভেঙে ফেলছে, নাই, এখন আর নাই, একদম ভ্যানিশ,
ভ্যানিশ হয়েছে, আমার কথাই আল্লাহ শুনছে।